বাজেট নিয়ে আলোচনা এর আগে ছাড়া ভাবে হয়েছে। বাজেট বানানোতে কি হয়েছে সেটা নিয়ে আলোচনা খুব কমই করেছি। মূল জোর পড়েছে সবচেয়ে বেশি বাজেট করতে গেলে টাকা পাবে কোত্থেকে, টাকা জোগাড় করতে পারবে কি পারবে না, এসব নিয়ে কথা হয়েছে অনেক বেশি, অনেকবার কথা হয়েছে, অন্তত 3বার কথা হয়েছে, 3টা ভিডিও আছে। আজকে সেগুলো ছাড়িয়ে মূল প্রসঙ্গটা, একেবারে মূল। সো শিরোনাম দেখেন এরকম, বাজেট ধান্দালি শুরু হয়েছে। বাজেটকে কেন্দ্র করে সমাজের কার্ল মার্ক্সের ভাষার শ্রেণীগুলা, ধান্দাল শ্রেণীগুলা, স্বার্থগুলো, তারা নিজের স্বার্থ শুরু করে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ধান্দাবাজ হিসেবে উঠে এসেছে বিখ্যাত বামপন্থী সোভিয়েত ইউনিয়ন থেকে পিএইচডি করে আসা দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডি খ্যাত। আপনারা জানেন এর সম্পর্কে যত কম বলবো ততই ভালো। সেন্টার ফর পলিসি ডায়ালগ নামে দোকানটা খুলছে রেহমান সোবানের সাথে। এটা জন্ম থেকেই কাজ হয়েছে ইন্ডিয়ান দালালি, 111 দালালি করেছে শুরুতে, ওখান থেকেই জন্ম তার। পরবর্তীকালে এটা একেবারে ইন্ডিয়ান দালাল, বাংলাদেশে করিডোর দিতে হবে, দিলে পরে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। সব হলো কিচ্ছু জানে না, পড়াশোনা বুঝে না, এগুলা এমন ধরনের কথা বলেছে এই রেহমান সোবান। আর হাসিনার 15 বছর ধরে সমান ইন্ডিয়ান দালালি করছে আর পয়সা কামাইছে। ইন্ডিয়ায় যতগুলো সোকল থিঙ্ক ট্যাঙ্কের নামে লোক আছে তাদেরকে নিয়ে এসে ঘরের ভেতর ঢুকাইছে, এগুলো দিয়ে ক্যাম্পেইন করছে। এইভাবেই তাই 15-16 বছর কাটছে। এখন তো পুরনো ধান্দাল আবার শুরু হয়েছে। এখন মানে যদি আমি ইউনুসের আমল দেখি, ইউনুসের আমলে তাহলে তাদের আবার সিপিডি যে গভর্নিং বডির তার মেম্বার ছিল, এখন আছে কিনা আমি জানি না, পুরানো যোগাযোগটা তো একটা আছে। ফলে শুরুর দিকে ইউনুসও তাকে কিছু কাজ কাম দিয়েছে, পরবর্তীকালে আমার কঠোর সমালোচনা ঠেলায় সম্ভবত তাকে দূরে ঠেলা দিচ্ছে। সে আবার এখন উঠে আসছে ম্যান্ডেট কোর্সের গলা জড়ায় ধরে। দেখেন ও জীবনের মধ্যে এরকম সার্টিফিকেট কাউকে দেয় না। এই বাজেটটা নাকি খুবই চিন্তাশীল বাজেট হয়েছে। দেখেন টার্মিনোলজি দেখেন, খুবই চিন্তাশীল, খুব বুঝ পরামর্শ করে মাথায় চিন্তা ব্যয় করে বাজেটটা বানানো হয়েছে। অন্য যে কোনো সময় কোন বাজেট নিয়ে আমার জানা মতে, রাজনীতি সম্পর্কে যতদিন আমি খোঁজখবর রাখি, আমার জানা মতে এরকম কোনো শব্দ চিন্তাশীল বাজেট বাবা আমার জীবনে আমি শুনি নাই। বাংলাদেশের বাজেটকে কখনো চিন্তাশীল বলছে এর আমি শুনি নাই। মানবিক বাজেট বেশি দিন না, 4 থেকে 5 দিনের মাথায় এখন না এ বাজেট বাস্তবায়ন হবে, এটা শুরু করে দিচ্ছে। ও নিজেই বাজেট নিয়ে আলোচনা করছে, কিন্তু নিজেই সভা ডেকে। ইদানিং দেখতেছি অনেক স্টুডেন্ট সেখানে নিজেদেরকে রেজিস্টার করছে, খুব সম্ভবত তাদের ইউনিভার্সিটি তাদেরকে উৎসাহ দিয়েছে, ফোর্স করেছে, ওখানে গিয়ে নাম লেখা আসলে তোমরা মেলা দিগ্গজ হওয়া, ব্যবহারিক জীবনে কাজ কাম করতাম না, ধান্দা খুঁজে পেতাম, তো আগে থাকতে ধান্দায় যোগ দাও, এরকম একটা ব্যাপার হয়েছে। কারণ এই সেমিনারগুলোতে যে টাইপের ইয়াং পোলা মাইয়াদের আগমন দেখি, তাতে আমারই ধারণা হয়েছে ডিটেলটা খোঁজ নিতে হবে, তখন হয়তো জানা যাবে। সো এই হলো দেবপ্রিয়, তার সিপিডি এবং বাজেট সম্পর্কে তাদের মূল্যায়ন। এই ফাঁকে ওদিকে আছে মনসুর, আমাদের ইউনূস সাহেবের গভর্নর, সেও ইদানিং আস্তে আস্তে মুখ খুলতেছে। তাকে খুবই খারাপভাবে আমাদের এই সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন খুবই বাজেভাবে অসম্মান করে বাংলাদেশ ব্যাংক দখল করে তাকে বের করে দিয়েছে। তো এগুলো তো দরকার ছিল না। নতুন সরকার এসছে বললেই তো হয়ে গেল যে আপনার ইউ আর নো মোর রিকোয়ার্ড, এটা বলে দিল, একটা চিঠি পাঠিয়ে দিল তো হয়ে গেল। তাকে ফোর্স করে জায়গা তৈরি করে তাকে বাইরে করে দেওয়ার তো কোনো দরকার নেই। নতুন সরকার যদি বলে গভর্নরকে থাকতে পারে চাইলে ক্ষমতা হয়নি, কিন্তু এইভাবে তাকে পাঠানো হয়েছে। তিনিও কম যান না, অনেকটা এরকম দেখি না টাকা থেকে পাও। এই বাজেটের মূল সমস্যা হলো টাকা থেকে জোগাড় করো। বুদ্ধিমান মানুষ মানে বলতে যাচ্ছে আমরা তো দান্দাবাজি করে এখান থেকে সেখান থেকে নিয়ে এসে আমেরিকান দালালি করে ইউনূস সাহেব শেষ পর্যন্ত কারো একটা বলে দেওয়ার কারণে চীন থেকে টাকা নিয়ে আসছিল। আমরা তো আমেরিকা থেকেও পারি নাই, তোরা থেকে পারবি, আমরা এত বড় কুতুব ছিলাম পারি নাই, তোরা থেকে পারবি। সেই জন্য সে বলতেছে যে এক্সাক্ট শব্দটা বলে দিই, এক্সাক্ট শব্দটা হলো যে সরকার বাজেটের অর্থ থেকে পাবে। এইটা হলো সবচেয়ে বড় কঠিন সমস্যা, কঠিন প্রশ্ন। এটাও আমার কাছে ঠাট্টার কারবার মনে হয়েছে।
তারা কি নিজের মুরদে চীন থেকে টাকা আনছে? এটা কি মনসুর সাহেব জানে না? এত বড় কথা বলে কেন? ইউনূস সাহেব নিজের মুরদে কি চীন থেকে টাকা আনছে, না কেউ তাকে হেল্প করছে? যে তাকে হেল্প করছে সে আমেরিকান লোক না। তারা এত বড় আমেরিকান দালালি নিয়ে বইছিল 1.5 বছর ধরে। তারা বাজেটের সময় টাকা কোথায় পাইছে? প্রায় $2.5 বিলিয়ন তারা নিয়ে আসছে। কোথেকে আনছে? এক চীন থেকে গিয়ে আনছে দুইবারে। একটা আনা হয়েছে চীনের যে ওয়ার্ল্ড ব্যাংক আছে, এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা ব্রিক্সের সঙ্গে সম্পর্কিত, ওখান থেকে 1 বিলিয়ন আনছে। আর প্রায় 1.5 বিলিয়ন ডাইরেক্ট AIB ব্যাংক থেকে দিচ্ছে চায়নারা। সো ওরা নিজেদেরকে একলাই কুতুব মনে করতেছে। এগুলো বলছি আমি এই জন্য যে এর পাল্টা হলো যে অলরেডি গতকালকে তারেক সরকার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মালয়েশিয়াতে পৌঁছেছে। মালয়েশিয়ার কথা হয়ে গেছে এবং আজকে মালয়েশিয়া আর চীনের বর্ডারের একটা জায়গায়, দালিয়ান বলে একটা জায়গায়, এটাকে বলে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আমি এটা নিয়ে এখন বেশি কথায় যাব না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলে একটা আন্তর্জাতিক সমাবেশ ঘটছে ওখানে। খুবই সংক্ষেপে বললে G7 বা এটা নিয়ে আগে আলোচনা করছি, G20 টাইপের যে জোটগুলো হয়, এগুলো হচ্ছে রাষ্ট্রের অর্থনৈতিক জোটও না আসলে। এরা কোঅর্ডিনেট করতে চায় যে IMF তে গ্লোবাল ইকোনমি দেখার প্রতিষ্ঠান, তাহলে এর কাজকে ফেসিলিটেট করার জন্য রাষ্ট্র নেতাগুলা যদি তারা একসঙ্গে একমত করে একটা কোঅর্ডিনেটিং সিদ্ধান্ত দেয়, তাহলে গ্লোবাল অর্থনীতি সুন্দর বাড়বে। এই বলে G7 বানানো হয়েছিল প্রথম। এরও উদ্যোগটার পিছনে, এগুলো উদ্যোগের পিছনে আছে ওয়াল স্ট্রিট। সেইটা দিয়ে শুরু হয়েছিল G7। এইটাই এখন 2009 সালের পর থেকে ওয়াল স্ট্রিট ভীষণ খেপা আমেরিকানদের উপরে। কেন? তোমাদেরকে বলছিলাম যে চীনকে জায়গা দাও, তোমরা দেও নাই। চীনকে অলমোস্ট বের করে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে। তাদের ইন্টারনাল নিয়ম অনুসারে IMF ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারনাল নিয়ম হলো যে দেশের অর্থনীতি বড় হয়ে যায় তাকে মালিকানা তত বাড়ায় দিতে হয়। আমেরিকানরা এটার না আমরা দিম না করে ঘরের মধ্যে দরজা আটকে বসে আছে। এটা ওয়াল স্ট্রিট পছন্দ। ওয়াল স্ট্রিটের প্যাটের কামড়টা হলো যে তাকে বিনিয়োগ করতে হবে, বড় বড় বিনিয়োগ, বিলিয়ন, 10 বিলিয়ন, 20 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে। তো কাজে আমেরিকান স্বার্থ আর ওয়াল স্ট্রিটের স্বার্থ এই প্রথম আলাদা হয়ে যায়। কারণ তারা নতুন কুতুব হিসেবে, নতুন উত্থানের একটা রাইজিং পাওয়ার হিসেবে, দেশ হিসেবে দেখেছে চীনকে। এই জন্য সে আমেরিকার সিদ্ধান্তটা পছন্দ করে নাই। এরাই পরামর্শ দিয়েছিল বলে ব্রিক্স খুলতে চীনারা উৎসাহিত হয়েছে। এ হলো আরেকটা লাইন। এখন এর পাশাপাশি ওরা G7টাও বলছে যে G7 দিয়ে তোমাদের কোনো কাজ হচ্ছে না, কারণ G7 এরই জিডিপি সবচেয়ে কম। হচ্ছে বড় অন্য যেগুলা রাইজিং ইকোনমি আছে সেগুলোর থেকে সামনে নিয়ে আসো, ও G7 ভেঙে দাও। এই রাইজিং ইকোনমি গুলার যে দেশ, তাদের নিয়ে একটা আলাদা জোট করো G20 নামে। এই G20 হচ্ছে যেখানে সৌদি আরব আছে, ইন্ডিয়া তো আছে, আমাদের ব্রাজিল আছে, মানে ব্রিক্সের সবাই আছে বলতে পারে। তাহলে G20 হয়েছে। এইবার বলা হচ্ছে না, ওতেও হবে না। আমরা যারা এই ওয়াল স্ট্রিট কোম্পানি আছি, আমাদের একটা ব্যবসাদারদের জোট করতে হবে। ব্যবসাদারদের, খেয়াল করেন, রাষ্ট্র না, এগুলো হলো রাষ্ট্রের জোট। আমাকে একটা ব্যবসাদারদের জোট করতে হবে। এই ব্যবসাদারদের জোটটাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এরাও রেগুলারলি প্রত্যেক বছর ওই একই সুইজারল্যান্ডে বসে। অলরেডি এটা চীনের আগ্রহ কাটতে পারছে, ঠিক যেরকমভাবে 2017 সালে যখন 20 জানুয়ারি ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট হয়, সেও পছন্দ করে নাই যে ওকে ডাকছে, সে চায় নাই। শি জিনপিং নিজে গেছে, এবং তখনও জার্মান চ্যান্সেলর ছিল ওই মহিলাটা, তারা দুজন গেছে এবং তারা নিন্দা করছে ট্রাম্পের, যে আপনার গ্লোবাল ইকোনমির বিরুদ্ধে যাওয়া মানে আপনি তো আসলে নিজের ভাই কুড়াল মারতেছেন, এই টাইপের হোয়াট এভার। সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন এবার হচ্ছে চীনের দালিয়ানে। এটা একটা বিরাট অগ্রগতি, কারণ এই প্রথম ওই সুইজারল্যান্ড ফালাইথিয়া এশিয়াতে ঢুকছে, এর আগে কখনো ঢুকে না। এটা ঘটনাচক্রে কেউ একটা ভালো পরামর্শ দিয়েছে। তারেক আজকে সকালে ডালিয়ানের উদ্বোধনী মিটিংয়ে পার্টিসিপেট করছে এবং একটা বক্তৃতাও রাখছে। এটাকে আমার প্রাথমিক রিয়াকশন হলো ইটস এ ভেরি পজিটিভ পদক্ষেপ, এবং এইরকম ফোরামের মধ্যে দিয়ে পজিটিভলি আগাইলে বাংলাদেশের ইকোনমি ভালো একটা দিকে যাওয়ার সম্ভাবনা আছে, যদি এটাকে ঠিক মতো কাজে লাগাতে পারে। যদি এটার ভিতরে ম্যান্ডেট খসরু বা এই সালাউদ্দিন টাইপের চোরগুলা যদি জড়ো হয়ে থাকে, মাঝখানে যদি শাহে আলম টাইপের আমার এটা রাজত্ব পাইছে,
এই যত স্কুল কলেজের সবার বউ মাইয়া ছেলের নামে নাতি নাতি নামে সব নাম করে হরালো। এই যে সোর্স খেসরাগুলা এই টাইপের যদি কঠোর মস্তানে কঠোর হস্তে মন্ত্রিসভা থেকে বের করে দিতে হবে। ঠিক যেরকম ভাবে ইউনূস আর খলিলকে বের করে দিতে হবে, ঠিক একই রকম এগুলো বের করে দিতে হবে। এগুলো হলো ভাইস, এগুলো হচ্ছে জীবাণু। আপনি একদিকে তারেক এটা করবেন আর একদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গিয়ে বক্তৃতা মারবেন, এগুলো হবে না। এগুলো ইঙ্গিত ভালো যে আপনার চীন আপনাকে টাকা দেবে, বোঝা যাচ্ছে, বলে টাকা প্রবলেম হবে না সম্ভবত। কিন্তু আপনি যদি একই সাথে এগুলো করতে থাকেন, এই ম্যান্ডেট কোর্স রাখতেছেন এরকম ভাবে, সব শান দিয়ে বসে আছে, কেমন করে টাকা মারবে কি করে, মানে এটা যেন আগামী দিনের হাসিনা না, মানে আগামী দিনের হাসিনা হবে আর কি। আবার একটা বিরাট গ্রুপ দেখা যাবে যে 300-400 বিলিয়ন ডলার নিয়ে গিয়ে বিদেশে পাচার করে দিয়ে আসছে। ওইটা তালিকায় কারার নাম লেখাবে তারা যেন এখন রেডি হচ্ছে। এটা যদি হয় তাহলে এটা ঠাট্টা হবে। এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যাওয়াটা তারেকের জন্য একটা ঠাট্টা হবে। ও কোথায় গেছে, এটার ওজন কি, এগুলো যদি বুঝতে না পারে তাহলে এই অবস্থা। তাহলে বাজেটের এটাও একটা ধান্দালি। এই জন্য বলছি এগুলো ধান্দাল, কত ধরনের ধান্দাল যে তৈরি হচ্ছে খেয়াল করে দেখেন। আরও আছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সে দুর্নীতি ধরতে আসছে। আচ্ছা, তো হাসিনা আমলে দুর্নীতি ধরছিলেন না আপনি? হ্যাঁ, 15 বছর 16 বছর কি ঘুমাইছিলেন? কি আপনার প্রসঙ্গ উত্তর কি, জবাব কি? এই যে ইউনূস সাহেব হিসেব করে বলছে প্রায় 300 বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে তার দলের নেতারা। পাচার, খেলাপি ঋণ আলাদা জিনিস। খেলাপি ঋণ তো এক এস আলম তার ইসলামী ব্যাংক তো আছে, এ বাদে যে 5-6টা ব্যাংক আছে, এই 5-6টা ব্যাংকের টোটাল যে লোন বিতরণ হয়েছে, সেই লোনের গড়ে 96% লোন সে একা লোনের নাম করে টাকাগুলো নিয়ে গেছে। এই শেষে ইউনূস সাহেব এসে এই 6টা ব্যাংকে একসাথে করে একটা ব্যাংক নিজেরা টাকা ঢেলে এটাকে উদ্ধার করতেছে। আর এইটাকেই ইসলামী ব্যাংকটাকেও ওই যে 7.5% ফেরত দিতে পারলে আবার পুরান মালিকানা ফেরত দিতে হবে, এগুলার বর্ণামি করতেছে। সো এইটা আর এই দালিয়ান মিটিং এ গিয়ে তারেকের বক্তৃতা দেওয়া জাস্ট অপোজিট। আপনি একসঙ্গে এই দুইটা করতে পারেন। এটা যদি করেন তাহলে যে দেবপ্রিয়দের উল্টা গান এখন গাইতেছে, এটা দিয়ে কিচ্ছু হবে না। মনসুর হুমকি দিতেছে আপনার টাকা পাবেন কই, টাকা ঠিকই পাবেন কিন্তু অর্থনীতি চালাতে পারবেন না, তারেক ক্ষমতাও থাকতে পারবে। আমি এত খারাপ কথা বললাম। এই সিমটম গুলাকে যদি কঠোর আসতে তারেক যদি দমাইতে না পারে, একেবারে কতল, তারেক উঠে দাঁড়াতে পারবে না। টিআইবির কথা বলছিলাম, টিআইবি এত অগ্রসর, সে অলরেডি বলে দিয়েছে বিদেশ থেকে যারা আওয়ামী লীগেরা সই করে নিয়ে গেছে, পাচার করছে যারা, তাদেরকে নাকি এখন সুযোগ দিয়া বিদেশে ভিতরে নিয়ে আসতে হবে ওই টাকা, তাইলে নাকি আমাদের ইকোনমি চেকা দিয়েছে দেখেন। এবং টিআইবি বলছে এটা খুব পজিটিভ পদক, বুঝতে পারতেছেন? হ্যাঁ, কি বলবো, ছোট করে বললে এটাই আসলে হাকিজ সিমটম। কার্ল মার্কসের এগুলো সম্পর্কে কিছু কথা আছে, খুব বাজে কথা। কার্ল মার্কস বলে দুনিয়ার প্রত্যেকটা দেশের পুঁজি সঞ্চয়ের যে প্রথম যুগটা যায়, এ সব সময় পুঁজিটা লুট করে হয়, একদম স্ট্রেট কার রাষ্ট্রীয় সম্পত্তি লুট করে মেরে দেবে। লুট করা ছাড়া কখনো শুরুর পুঁজি ফরমেশন হয় না, কথা সত্য। কিন্তু ইদানিং আরো স্পষ্ট সত্য হলো, এটা কতদিনে তাদের পুঁজি ফরমেশন শেষ হবে। এটা শুরু হয়েছিল আমাদের এখানে জিয়ার সময়, ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে। কারণ আসলে এর আগে শেখের আমলে সব তো সরকারি সম্পত্তি, কমিউনিস্ট না, সমস্ত পাটকল সরকারি সম্পত্তি, একটাও চলে না, নিজে চলতে পারে না। প্রত্যেক বছর ঈদের আগে উল্টা ভর্তুকিগুলো দেয়, ভুয়া শ্রমিকের নাম লেখানো আছে, তাদের বেতন দিতে হয়, এগুলো দিয়েছ। তো ফলে বেসরকারি কোম্পানি কই, মানে রিয়েল কোনো কোম্পানি বলে তো কিছু নাই, সব হচ্ছে লুটপাট। এটাকে ভেঙেই তো জিয়াকে মেরে এরশাদকে দিয়ে সংস্কার করাতে হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। এর ফলে একটা ইকোনমি দাঁড়াচ্ছিল। ওই সময় ওয়ার্ল্ড ব্যাংক পরামর্শ দিয়েছিল তোমরাও বিনিয়োগ দাও, প্রাইভেট বিনিয়োগ দিয়ে একটা মালিকানা ভিত্তি তৈরি করো। এখান থেকেই সে যে ধার দিচ্ছিল সেগুলো ধার, এই যে এখন তো নাম ভুলে গেছি আমরা, শিল্প ঋণ সংস্থা ছিল, কোথায় এখন শিল্প ঋণ সংস্থা? তার একটা টাকা উদ্ধার করতে পারে না, বোধহয় কোম্পানিতে, সরকারি কোম্পানিটা এখন ইয়ে করে দেওয়া হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে। গৃহ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এটাও ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে এখন ঢাকা শহর গড়তেছে। ঢাকা শহরের মিডল ক্লাস থাকবে কই? তো সরকারি চাকরি মতিঝিলে যে করতে যাবে, বাসা কোথায়? সেই জন্য 10% সুদে, দেখেন 10% সুদে গৃহ ঋণ পাওয়া গেছিল হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। ওইটাই ওই জন্য দেখবেন যে পুরান দিনের সব ঢাকার বাড়ি 4 তালা, তখনকার সিলিং ছিল 4 তালা, ফলে যত পুরানা 4 তালা বাড়ি আছে সব হলো ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় 10% সুদে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের
লোনে, এগুলো দিয়ে চেষ্টা করা হচ্ছিল একটা ক্যাপিটালিজমের ভিত্তি দিতে, কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল এই যে টাকা মেরে দেওয়া। সিডপোর্ট সংস্থার নামে সরকারি কোম্পানিটা নিয়ে নিছে, নিয়ে জমিটাই বেচে দিছে, কারখানা তো দূরের কথা, জমিটা বেচে দিছে। এই যে শুরু হয়েছিল পুঁজি ফর্মেশন নাকি হইতেছে এগুলা দিয়ে, এই পুঁজি ফর্মেশনের নামে এই চুরি এখনো চলতেছে, এটা শেষ হয় না। হাসিনার যুগ গেল, সবচেয়ে বড় চুরির যুগ, এখন তারেকের যুগে এসেও আবার এইটারই কাহিনী বলতেছে আমি, দেখেন মেলায় দেখেন মিলবে। সো এই আদিম পুঁজির সঞ্চয়ের নামে এগুলা আর সহ্য করতে পারবো না। কেন আকিজ বললাম, এই সঞ্চয়ের ভিতর আরেকটা বড় দিক হচ্ছে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে দেওয়া। হোয়াট ইজ এস আলম, ও হাসিনার সঙ্গে মিললো কি করে? এই যে 3,117 কোটি টাকার ট্যাক্স ফাঁকি, এখান থেকে হাসিনা থেকে কিনছিল, সেও 3,117 কোটি টাকা ফাঁকিবাজ, ডিফল্টার, এনআরবির টাকা, ট্যাক্সের টাকা দেয়নি। হাসিনা এইটা দিয়ে তাকে কিনছিল, বাবাজি তোমার এটা দিতে হবে না, কিন্তু তোমার নামটা আমাকে দিয়ে দিবা, তোমার নামে যা সম্পত্তি কিনবো, এটা যা খুশি করবো, তুমি সবগুলোতে হ দিবা। কি করে হ দিবে? লিগাল দিকটা কি হবে? তুমি আগাম তোমার নামে ইসলামী ব্যাংক কিনবো, ওই ইসলামী ব্যাংকের এমডি মালিকগুলার মাথায় বন্দুক ধরবে ডিজিফাই, ওরা লিখে দিবে এস আলমের নামে। এস আলম তুমি করবা কি, এইটা এইবার আরস্তু খানের নামে আমার আর এক চেলা আছে, ওকে পাওয়ার অফ অ্যাটর্নির নামে হ্যান্ড ওভার, আমি এবার পাওয়ার অফ অ্যাটর্নি পেয়ে গেছি, এবার যা খুশি তাই করবো আমি হাসিনা। এইভাবে সম্পত্তিগুলো আছে। তাহলে শুরুটা দেখেন, আমার কাছে এখন পুরান গল্পটা আনবো না, যেটা শুরুটা এই যে কেন এস আলম ফাঁদে পড়লো হাসিনার, এই যে ট্যাক্স ফাঁকি দিয়েছে, শুল্ক ফাঁকি দেওয়া, আকিজবিড়ির সবচেয়ে মানে কি হলো ক্লাসিক এক্সাম্পল। 99 কোটি টাকা কোন সময়? হাসিনার গভর্নমেন্টে ছিল 1996 থেকে 2001, এই সময় এই সরকারের শেষের দিকে 99 সালের কাহিনী এটা। আকিজকে 2 বার ঘুষ দিতে হয়েছিল, হাসিনার আমলে হাসিনাদেরকে, নতুন খালেদা সরকার আসে ওকে ঘুষ দিতে হয়েছে, এই ঘুষ দিয়ে 99 কোটি টাকার সরকারের ট্যাক্স মেরে দিচ্ছে। এইটা দিয়ে উঠতে উঠতে আজকে যেই কোম্পানি হয়েছে, আর ইউনুসের আমলে যেই ফুলা ফুলছে, যেখানে হাত লাগায় সেখানে শোনা হয়ে যায়, এরকম একটা অবস্থা। প্লাস সে তো বিড়ির ব্যবসায়ী, সিগারেটের ব্যবসায়ী, তাদের সিগারেট বিড়ির কোম্পানিগুলো জাপানকে বিক্রি করে দিচ্ছে, কারণ জাপান তার দেশের সিগারেট কোম্পানি এখন নতুন করে বানানোর খরচ বেশি, ট্যাক্স বেশি, তো এটা বাংলাদেশের গুলাকে কিনে ফেলবো, করে এখান থেকে সিগারেট বানায় নিজে ওখানে বেচবে, সো এইটার থেকে আর টাকা পাইছে। এই সব মিলে আকিজ বিড়ি এখন। তাহলে সবগুলোর গোড়া, আমি যেটাকে আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করছি, সরকার ট্যাক্স ফাঁকি দাও, এটা হলো আরেকটা উপায়, আদিম পুঁজি সঞ্চয়ের একটা আদিম উপায়। আপনার ইয়েকে দেখেন, আরএফএল কি, যেটাকে প্রাণ গ্রুপ বলেন আপনি, এরশাদ থেকে টাকা দিয়েছিল, কোন গোপন কারণে সেটা এরশাদই ভালো জানে, কিন্তু সেও ওই গোপন টাকা দিয়ে, দেখেন আরএফএল কেন, আরএফএল এটা কি মনে অদ্ভুত নাম হলো না? এ শুরু করছিল রংপুর ফাউন্ডারি লিমিটেড। ফাউন্ডারি মানে অনেকে জানেন না, ইঞ্জিনিয়ার হলে বুঝবেন ফাউন্ডারি মানে কি। ফাউন্ডারি মানে হলো গরম লোহা ডাইলে একটা ছাঁচে ঢেলে যা বানানো হয় ওটাকে বলে ফাউন্ডারি, ইঞ্জিনিয়ারিং শব্দ ফাউন্ডারি। সো আগেকার দিনে যে ঠ্যাস কল ছিল না, ওই ঠ্যাস কল বানাইতে হয়, ওটা তো ফাউন্ডারিতে বানানো গরম লোহা, টোকাইনা লোহা গরম করে যদি ঢাইলে দেন একটা ছাঁচের মধ্যে, তাইলে ওই ঠ্যাস কলটা উৎপাদিত হয়। ওই ঠ্যাস কলের কোম্পানি ছিল আরএফএল, রংপুর ফাউন্ডারি লিমিটেড, এটাই তো প্রথম কোম্পানি। এই জন্য এটার কথা সে ভুলতে পারে না, তখন শুনতে খারাপ লাগে রংপুর ফাউন্ডারি, ট্রেনে কমাই দিচ্ছে আরএফএল, আরএফএল মানে না, ঠিক আছে, বিরাট কোম্পানি। এখান থেকে আসছে এখন পরে প্রাণ, এখন প্রাণ গ্রুপ হয়ে গেছে, হেন জায়গায় নাই যেখানে বিনিয়োগ করে না, ঠিক আছে, বিনিয়োগ করলে ভালো করুক। তো এই লাইন অনুসারে তারা এখন উৎসাহ দিচ্ছে, বিদেশে যারা টাকা নিয়ে গেছে চুরি করে তাদেরকে ডেকে নিয়ে আসে, ওদেরকে বলো ইনভেস্ট করতে। না, এরা কখনোই, যে একবার এই ধরনের চোর আজীবন চোর থাকবে, এবং এটা তো ট্রেন্ড হয়ে যাবে, যে তাহলে তো আমি টাকা একবার পাচার করে নিয়ে যেতে পারলে পরে তো গভর্নমেন্ট আমাকে তেল মেরে পিঠে হাত বুলায় দেশে ফেরত নিয়ে যাবে, এবং ওর ঘাড়ে চড়ে হাসেনও ফেরত আসবে। কি মজার নিয়ম না? এবং কি জানি টিআইবি আগাম ওটাকে সেলিব্রেট করতেছে, মজা না? কারণ কি, আমি লিঙ্কটা ধরাই দিই। টিআইবির এখন যে টাকা আসে, বাংলাদেশের যতগুলো এনজিও এখনো ফাংশনাল আছে, এদের সবাই টাকা আসে জর্জ সোরসের টাকা, রয়ের হাত ধরে ইন্ডিয়া থেকে হুন্ডি হয়ে আসে, লিগালি বাংলাদেশে কোনো এনজিও টাকা পায়নি। সো এবার টিআইবি কেন এই লাইনে কথা বলতেছে এটা বুঝতে পারবেন, সে নাকি দুর্নীতি তাড়ানো, তার দুর্নীতি তাড়ানোর রেকর্ড কি? তাহলে হাসিনা এই এত কোটি কোটি টাকা মেরে দিল কি করে? পুরা খেলাপিদিন বানাই দিচ্ছেন, খাই ফেলালো কেন? ওকে মেরা হয়েছে। আমি আসলে এই জন্য ধান্দালি শব্দটা কেন ব্যবহার করছি, এগুলা কারবার চলতেছে,
ম্যান্ডেট খসড়া আর একটা কারবার দেখেন, কয় যেগুলো বন্ধ কোম্পানি এগুলোকে আবার কম সুদের ঋণ দিয়ে ঠিক করে আলো। এত উৎসাহ কেন? কেউ বলতে যে 200টা কোম্পানিকে দিবে, কেউ বলে 200 কোটি টাকা বড় দেবে, তো হোয়াট এভার। এটা পরিণতিতে এত আগ্রহ কেন ম্যান্ডেট খসড়া? কারণ দেখেন এখানে সুদ হল 7.5%। আর অলরেডি নতুন ঋণ নিতে যান, একটা খুব চালু কোম্পানি আছে মনে করেন, ব্যাংকের নতুন রোল নিতে যান, আপনাকে 15% সুদ। তো যে টাকা চুরি করলো সে নতুন করে পাইবো 7.5%। আর আমি কোম্পানিটা চালু রাখছি, আমাকে নিতে গেলে লাগবে 15%। এটা হইলো? তাহলে আপনি কেন ওকে খুশি করতেছেন? খুশি করছেন এই জন্য এই 200টা কোম্পানি বা 200 কোটি কোম্পানি, এগুলো একটাও কার পুরান কোম্পানি চালু হবে না। ও টাকাটা নিবে মারবার জন্য, আর ওকে মারবার জন্য টাকা আপনি মন্ত্রীরা দিবেন, কারণ ওখান থেকে একটা কমিশন পাবেন। আমরা 5 বছর পরে জানতে পারবো হায় হায় সরকারি টাকা তো গেছে। এবার বুঝছেন, এটাও আরেকটা ধান্দা। হ্যাঁ, সমস্ত বন্ধ কোম্পানি বন্ধ। বাইরে যে খাসিলত যার সরকারি টাকা মেরে দেওয়া, আদিম পুঁজির সঞ্চয়, সে কখন ভালো হবে না। ওকে আপনি যতই লাভ দেখান। এই যে এইবার যদি আপনি আকিজ বিড়ির কথাই বলেন, এবার সে উঠছে কেমন করে? ইউনূস সাহেবের শখ হয়েছে বাইরে থেকে তো চমক দেখানো তার কাজ। গ্রাফিতি দেওয়াল লিখন যেগুলোকে বলি আমরা। হ্যাঁ, বিদেশি থেকে ডাকে নিয়ে আসবে, জুলাই আন্দোলনের গ্রাফিতি তাদেরকে বেচতে হবে, উপহার দিতে হবে। বাংলাদেশে বিপ্লব ফেরি করতেও না। এখন ইউনূস সাহেব যে গ্রাফিতি করবে, এগুলো টেকা দিবে কে? এই বইটা একটা কালারফুল বই ছাপানো সুবেনিদের মতন, তো অনেক টাকা লাগে। খুব সম্ভবত এইটাই আমাদের আসিফ নজরুল খুঁজে এনে দিয়েছিল, যে ব্যবসায়ীকে এই হলো আকিজের এই, যেটা কোন মন্ত্রী ছিল না শেষের দিকে, সব মন্ত্রী, এই হচ্ছে তার এন্ট্রি, এই চান্দাটা সে দিছিল। আর ইউনূস সাহেব যখন দেখেন না এই আকিজের ছেলেটা কি করতেছে, আমি জানি না, বাণিজ্য মন্ত্রী, সে বাণিজ্য মন্ত্রী, বিমান মন্ত্রী কি না, বিমানের পরিচালনা বোর্ডের বস, যাকে খুশি তাকে ওটার মেম্বার পরিচালক বানিয়ে দিতেছে, কিচ্ছু দুই হাতে কামাইছে। তো সেই আকি যে এটা দিয়ে আবার উঠে আসছে নতুন করে, দিছি না ইউনূসকে ঘুষ দিছি না, সে তার গাফি দিবেচ্ছে না, টাকা কই পাইছে, আমি দিছি না, তাহলে আমাকে মন্ত্রী বানাবো না? তাহলে আবার ঘুরে ফিরে আদিম সঞ্চয়, পুঁজির আদিম সঞ্চয়, এগুলোর কাহিনী চলে আসতেছে। এগুলো আর শেষ হতে চাইবে না কখনো, সে এগুলাই চলতেছে আপনার বাজেটের নামে। এখন আসল কথাটা আসি, যে যতই বদদুয়া দেখ, সরকার টাকা কোথা থেকে পায় আমরা দেখি বললা, গভর্নর মনসুর যতই শান দেখ না কেন, মূল জায়গাটা নিয়ে এখন কথা বলবো আমি। মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হলো, আগে বলেছি কিন্তু এখন গুচ্ছায় স্পেসিফিক্যালি বলে দেব। মূল জিনিসটা হচ্ছে, কোথাও কেউ বলে নাই এখনো, আমি ফলো করেছি এই বাজেট প্রকাশ হওয়ার পরে যত ধরনের কুতুবি মাতব্বরী মন্তব্য আছে, গালি দিতে ইচ্ছে করে, একটা লোক এই শব্দটাই উচ্চারণ করে নাই, খেলাপি ঋণ। সবাই বিরাট দিগ্গজ সারছে, বাজেটের টাকা কোথায় পাবে? আপনি 9.5 লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছেন, আপনাদের নিজেদের আয়ত্ত 6.5-7 মতন, বাকি টাকা কই পাবেন? বিশাল জ্ঞানী লোক, এই জ্ঞানীগুলো মাই ফুট, এগুলো আসলে আমাদের পদতলে ফেলে রাখা উচিত। স্ট্রেট কাট কথা শুনেন, চীন যদি টাকা দিয়ে আমাদেরকে ভরাও দেয়, পুরা বাজেট করার এই 9 লাখ কোটি টাকা সবটাই যদি চীন দেয়, এরপরেও বাংলাদেশের অর্থনীতি ভালো হবে না। আপনি যতদিন খেলাপি ঋণটা ফেরত আনবেন না আনবেন, যারা যারা খেলাপি ঋণ মেনে দিচ্ছে তাদের ঘাড়ে ধরে তাদের সম্পত্তি লিলামে তুল্লার টাকা যদি উদ্ধার করে না নিয়ে আসতে পারেন, স্ট্রেট কাট যে জিনিসটা কখনো ঠিক হবে না, সেটা হলো মুদ্রাস্ফীতি। স্বীকার করছে সরকার, এটা অলরেডি 10% উঠে গেছে, এটা স্ট্রেট চলে যাবে 14%-এর উপরে। এইটার স্ট্রেট ইম্প্যাক্ট পড়বে। ঢাকায় এখনো প্রচুর লোক আছে যারা মাঠে কোনো মতে 10,000 টাকা আয় করে। 10,000 গোষ্ঠী, 20,000 গোষ্ঠী, 30,000 গোষ্ঠী, 40,000, এই 4টা ক্যাটাগরিতে আছে আমাদের। নিম্ন থেকে নিম্ন থেকে কোনো মতে একা টেম্পুর স্ট্যান্ডার্ড, মানে টেম্পুর হেল্পার আর কি, ওই যে 10,000 টাকা জোগাড় করতে তার গান ছিটে যায়, এই লোকগুলো বাঁচবার আর কোনো সুযোগ থাকবে? এ তো থাকার জায়গা তো নাই, কারো বারান্দায় শুয়ে থাকে, তো ভাত তো খাইতে হবে অ্যাটলিস্ট। এখন হিসেব করে দেখেন, আপনি 10,000 টাকা আয় দিয়ে আপনি ডেলি একা একটা বাচ্চা ছেলে খাইয়ে চলতে পারবেন ঢাকা শহরে? পারবেন না। একটা হাফ প্যান্ট জোগাড় করবে, এরও পাবেন না। কারণ এই যে 14% মুদ্রাস্ফীতি যখন ছুঁই করবে, আপনি কোথাও যাবেন। এবং অর্থনীতির সমস্যাটা এরকমই, খেলার ঋণটা একদম ওর ঘাড় ধরে ফেরত আনতে, এটা ফেরত না আনলে আরেকটা
সবাই খুব বুদ্ধিমান ভাবছিল, হাসিনাকে গালি দিয়েছিল টাকা ছাপাই দেয়। এই বিখ্যাত মনসুর কুতুব সেও টাকা ছাপছে, এও গাধামি করছে। বিরাট IMF এ চাকরি করার লোক নাম কি, উনিও করছে। পরে বুঝছে যে আপনি ব্যাংক টাকা ছাপানো মানে বুঝছেন, টাকা ছাপানো মানে ডাইরেক্ট মুদ্রাস্ফীতি গড়াইতেছে না। মুদ্রাস্ফীতি কথার মানে হলো যে এই কলমটা আমার কাছে 10,000 টাকা ছিল, আপনি যখনই আরো 10,000 টাকা ছাপাই নিয়ে আসছেন, এর মানে হয়ে গেল আগের প্রত্যেকটা জিনিসের দাম অর্ধেক হয়ে যাবে, উল্টা জিনিসটার দাম কমে যাবে। মানে ভিতরে জিনিসটার মালামাল যা ছিল তার তো দাম ছিল 10,000, কিন্তু আপনি 10,000 আরো ছাপাই নিয়ে আসছেন, তাহলে ওই ভিতরে মালটা যেটা আছে দেখে মনে হচ্ছে 20,000 দাম হয়ে গেছে, কিন্তু মালটা তো 10,000। ওইটাই মুদ্রাস্ফীতি। আপনাকে তো প্রোডাকশন করে জিনিসের মূল্য বাড়াতে হবে, মানে টোটাল মূল্য বাড়তে হবে। আপনি উৎপাদনে না করে টাকার মান বাড়াই দিচ্ছেন, না টাকার মান কমাই দিচ্ছেন, টাকার মান এটাকে পরিমাণ বাড়াই দিচ্ছেন। এই ফাঁকিবাজি দিয়ে এটা হবে? এটা তো স্ট্রেট মুদ্রাস্ফীতি। দেখেন এত বিদ্বান তারা, IMF এ চাকরি করে আসছে, তারা এবার নগদ টাকা ছাপে, মুদ্রাস্ফীতি আরো বাড়ায়। যখন 14% মুদ্রাস্ফীতি তার ইউনিসেফ হাতে পাইছে যখন হাসিনা ছেড়ে গেছে, এখনো এটাকে বাদ দিয়ে সবকিছু করা হচ্ছে। এই কারণে ফেল করবে। এই যতগুলো ধান্দালদের তালিকা দিলাম আমি একটা ধান্দাল দেখেন খেলে পারি কোনো কথা, বিদেশ থেকে চুরি করা টাকাটা ফেরত এনে বিনিয়োগে দাও, অর্থনীতি চাঙ্গা হয়ে যায়। খেলাপি ঋণের কি হবে? এই যে 96% বিতরণ করা ঋণ সবটাই সালম নামে বেনামে বের করে নিয়ে গেছে। আপনি চিন্তা করেন, একটা ব্যাংকের 96% ঋণই আপনি চোরাই হয়ে গেছে, এরপর ব্যাংকটা আছে। আমি এটাও বুঝি না কোন লোকগুলো ওই ব্যাংকে টাকা রাখতে গেছিল, তাদের সবারই কি কি খালা হয়, আত্মীয় হয় সালম? এই জন্য মানে বুঝেন না এই ব্যাংকে টাকা রাখলে কি হবে? 1-2 বছরের বিষয় না এটা। আপনি কেন রাখছিল ওই ব্যাংকে টাকা? সুদ বেশি দিবে, মানে কাকে কি বলবো? না খেলাপির এমন একটা জিনিস যে এটা হলো বাসুরের নাম মুখে নেয় না, বলেন। আমাদের খেলাপিটা হয়ে গেছে বাসুর। খেলাপির না তুললেও কোনো অসুবিধা নেই, ইকোনমি খুব ভালো চলবে। সো আজকের আলোচনার সার কথা হলো একমাত্র এজেন্ডা হলো খেলাপিরে, বাকি সব কিছু আপনি এটা সেটা করে পূরণ করতে পারবেন। খেলাপির উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা না নেন, ইকোনমি কোনোদিন ভালো হবে না। কারণ স্ট্রেট কাট খেলাপির সাথে মুদ্রাস্ফীতির সম্পর্ক। মুদ্রাস্ফীতি এই যে 10 আছে এটা চলে যাবে 14, এই গরিব মানুষগুলো হাহাকার উঠে যাবে, এইটাই দুর্ভিক্ষ মতন অবস্থা তৈরি করবে। এখন আপনার এটা বুঝলে ভালো, না বুঝলে তো কথা কিচ্ছু করার নেই। সো বাজেট বলতে একদম স্ট্রেট কাট এই হচ্ছে। এই যে দালালিটা করতে গেল, যে খুবই চিন্তাশীল বাজেট হয়েছে, এটা করতে গেছিল কেন? দেবপ্রিয় খুব সম্ভবত দেবপ্রিয়কে কাজ কাম দিবে এই বললা ম্যান্ডেট ঘোষের কাজই হচ্ছে এগুলো বাগায় বুগায় নিয়ে আসে। তো 3 থেকে 4 দিনের মাথায় আবার সে পল্টি মারছে, দিবে না, কোথেকে দিবে কাজ? তখন আবার সে ঘুরে গেছে, না এটা টাকা আসবে না যেহেতু, ফলে বাঁচতে হবে। তাহলে দেখেন কেন ধান্দালি বলছে কেন এটা? তাহলে বাজেটকে কেন্দ্র করে ধান্দালি ঢুক হয়েছে বাংলাদেশে, এই জন্য বলতেছে। থ্যাংক ইউ।